আমাদের আজকের গল্প মাসুদ রানা সিরিজের নিরাপদ কারাগার প্রথম খণ্ড। লেখেছেন লেখক কাজী আনোয়ার হোসেন। প্রথম প্রকাশ ফেব্রুয়ারি 1982 সাল। পার্ট 3। হাসিটা এমন বিচ্ছিরি শোনালো যে গা ঘিন ঘিন করে উঠল রানার। ইচ্ছে হলো লোকটার গালে ঠাস করে একটা চড় কষে, কিন্তু নিজেকে সামলে নিয়ে জানতে চাইল, মানে ওদের কথা বেমালুম ভুলে গিয়েছিলাম স্যার। রাতের মেয়ে মানুষ সাধারণত এই নামে ডাকা হয় ওদের। প্রতি শুক্রবার রাতে দুর্গের ভেতর নিয়ে যাওয়া হয়। পরিষ্কার করে বলো। মদের মতো এই কর্নেল খানজুমের আরো একটা দুর্বলতা, মেয়ে মানুষ। বন্দীদের উপর অত্যাচার চালাবার ব্যাপারে যতই কঠোর আর নিষ্ঠুর হোক, মেয়ে সংক্রান্ত ব্যাপারে সাগরের মতো উদার আর ফুলের মতো কোমল সে। মুসলিম আর কমিউনিস্টরা তার দু চোখের বিষ হলে কি হবে, এই একটা ব্যাপারে সাম্যবাদী নীতি মেনে চলে কর্নেল। অর্থাৎ সে তার অধস্তনদেরও মেয়ে মানুষ উপভোগ করার সুযোগ দেয়। বেশ্যা? অবশ্যই স্যার, বিস্মিত দেখালো জজবাকে। একাধিক পুরুষের মনোরঞ্জন করার যোগ্যতা থাকতে হবে না? কোত্থেকে আসে ওরা? কে সাপ্লাই দেয়? আবার সে হে হে। এই অদমকেই নোংরা কাজটা করতে হয় স্যার, বড় ঝামেলার কাজ। কখনো কখনো সেই তেল আবিব বা জেরুজালেম থেকে মেয়ে জোগাড় করে আনতে হয়। কিছুদিন পর পর সাহেবরা নতুন মুখ দেখতে চান কি না। ট্রেন করে নিয়ে যাওয়া হয় নাকি ট্রাকে করে? ট্রাকে করে স্যার। ভেতরে ঢুকতে পারে? এদিক ওদিক মাথা নাড়ল জজবা। দুর্গের বাইরে থাকে ট্রাকগুলো, মেয়েদের নামানো হয়, তারপর গেট দিয়ে একজন একজন করে ঢোকানো হয় ভেতরে। সিলিংয়ের দিকে তাকিয়ে কয়েক সেকেন্ড কি যেন ভাবলো রানা, তারপর মুখ নামিয়ে বলল, এখন তুমি যেতে পারো, দরকার হলে আবার ডাকবো। প্রেন্স উইন্ডোর কাছে গিয়ে গাড় ফিরিয়ে পিছন দিকে তাকালো তাল গাছ। কোনো উপকারেই কি লাগলাম না স্যার? বেরো। চাপা গলায় হুঙ্কার ছাড়ল রানা। প্রায় ছুটে বেরিয়ে গেল জজবা। আরাম কেদারায় হেলান দিল রানা। চোখ বুঝে কল্পনায় দেখতে শুরু করলো দুর্গটাকে। খানিকক্ষণ পর একটু তন্দ্রার মতো হলো চোখে, ঘুমিয়ে পড়ল নিজের অজান্তেই। সন্ধ্যা নামছে। এই সময় ঘুম ভাঙল রানার। বাতাস স্থির হয়ে আছে, মেঘলা আকাশ, বোধহয় বৃষ্টি হবে। হাত মুখ ধুয়ে টেরেস পেরোলো, সিঁড়ি বেয়ে নেমে এলো নিচের বাগানে। ইতিমধ্যে বাতাস ছেড়েছে, একটু একটু দোল গাছে নারকেল আর সুপারি গাছ। সাজের ম্লান আকাশের গায়ে ঘন কালো দেখাচ্ছে তাদের শাখাগুলোকে। দু একটা তারা দেখা যাচ্ছে এখানে সেখানে। কোথাও কোনো শব্দ নেই, এমনকি কৃত্রিম জলপ্রপাতও এই মুহূর্তে স্তব্ধ। বিশ্ব চরাচর যেন গভীর ধ্যানে বসেছে। বাগানে নেমে এসেও থামল না রানা। আরেক প্রস্তর সিঁড়ি দৌড়ে উঠতে শুরু করলো দুর্গ প্রাচীরের মাথার দিকে। চড়া প্রাচীরের উপর উঠে একটু থামল। রেলিং এর সামনে কে যেন দাঁড়িয়ে রয়েছে, ঝুঁকে পড়ে নিচের সাগরের দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। খানিকক্ষণ ইতস্তত করল রানা, তারপর দেখলো বাতাসে লম্বা চুল উঠছে একটা মেয়ে। এই হতে গিয়েও আবার নিজেকে সামলে নিল রানা। আবছা অন্ধকারে পরিষ্কার বোঝা যাচ্ছে না, কিন্তু মূর্তিটা লিলি হওয়া বিচিত্র নয়। ধীর পায়ে এগোলো রানা, রেলিং এর সামনে গিয়ে দাঁড়ালো। ওর উপস্থিতি নিশ্চয়ই টের পেল মেয়েটা, কিন্তু সেটা বুঝতে দিল না রানাকে। এতক্ষণে তাকে চিনতে পেরেছে না রানা, লিলি। সিগারেট ধরালো রানা। তারপর তারপর আবার কি? রানার দিকে তাকালো না লিলি, কিন্তু উত্তর দিল সাথে সাথে, যদি ভেবে থাকো আমি মাপ চাইবো, ভুল করবে। মাপ চাওয়ার কোনো দরকার নেই, বলল রানা, কিন্তু কয়েকটা ব্যাপার আমি বুঝিনি, বুঝিয়ে দিলে বাধিত হব। যেমন? এইরকম একটা জঘন্য কাজ কেন করলে? এটা কোনো প্রশ্ন হলো? জাহাজের সাথে জানতে চাইল লিলি। রানা কিছু বলল না দেখে সেও চুপ করে থাকলো কয়েক সেকেন্ড, তারপর একেবারে শান্ত গলায় বলল, তাহলে সত্যি কথাটাই বলি। বলতে পারো এই ধরনের কাজই আমাকে করতে হয়। মারান জানার হয়ে লোককে আমি ফাঁদে ফেলি। পেয়েছো তোমার প্রশ্নের উত্তর? এবার আমাকে একটু একা থাকতে দাও।
কিন্তু তোমার কিছু প্রশংসা পাওনা হয়েছে, সেগুলো অন্তত বলার সুযোগ দাও, হাসি মুখে বলল রানা। বিছানায় তুমি সাংঘাতিক, ওখানে তোমার অভিনয়ের তুলনা মেলা ভার। তোমার যদি কখনো সার্টিফিকেট দরকার হয় আমাকে বললেই। ঝট করে ঘুরে ঝড় তুলল লিলি, কিন্তু হাতটা কবজির কাছে ধরে ফেলল রানা। ঝাপটা দিয়ে হাতটা ছাড়িয়ে নিল লিলি, বলল, যাকে বলে সৎ আচরণ তা তুমিও আমার সাথে করনি। এমন ভান করেছিলে যেন আমাকে কিছুই তোমার না জানাবার নেই, অথচ নিজের সম্পর্কে আগাগোড়া সম্পূর্ণ মিথ্যে কথা বলে গেছো। সেই জন্যই বোধ হয় প্রায় সব ব্যাপারে তোমাকে আমি ক্ষমা করতে পারি, বলল রানা, কিন্তু কিটির ব্যাপারে নয়। আমার দুর্বলতাকে পুঁজি করে যারা আমার উপর চাপ সৃষ্টি করে আমি তাদের ক্ষমা করি না। কিছু বলতে গিয়েও বলল না লিলি। ঘুরে দাঁড়ালো সে, তাকালো অন্ধকার সাগরের দিকে। আমার জানতে ইচ্ছে করে, বলল রানা, এত থাকতে মার জানা কেন? আর লোক পেলে না? ওর কাছে আমি ঋণী। সাগরের দিকে চোখ রেখে মৃদু গলায় বলল লিলি। এক সময় আমাকে বাঁচিয়েছিল, সেই জন্য আমি ওর প্রতি কৃতজ্ঞ। আচ্ছা আচ্ছা। কিন্তু রানার কণ্ঠস্বরে ব্যঙ্গের শুরুটুকু উপেক্ষা করল লিলি, বলল, বছর তিনেক আগে প্যারিসে একটা লোককে ভালোবাসতাম, কিন্তু পুলিশ এসে হানা দেওয়ার আগে পর্যন্ত জানতাম না যে হিরোইন স্মাগল করতো সে। যখন জানলাম তখন অনেক দেরি হয়ে গেছে। মাফিয়ার একটা গ্রুপ চাইল প্রেমিকের সাথে পুলিশ যেন আমাকেও নিয়ে যায়। ঠিক এই অবস্থায় মারান জানা এসে আমাকে বাঁচা। কম করেও 10 বছর জেল হতো আমার। মারান জানাকে আমি তাহলে ভুল বুঝেছি, দেখা হলে মাপ চেয়ে নিব। কি বলো? এমন একজন মহৎপ্রাণ দয়ালু মানুষ। আহা, তা চুমো টুমো ঠিক মতো খাও তো, দেখো তার সেবার যেন কোনো রকম ত্রুটি না হয়। রাগের সাথে দ্রুত রানার দিকে ফিরল লিলি। ঠিক এই সময় হাত দিয়ে ওদের দৃষ্টি আকর্ষণ করলো মারান জানা। এই যে তোমরা দুজন, এদিকে। উপরের টেরেসে দেখা গেল মারান জানাকে। সিঁড়ি বেয়ে উঠতে শুরু করলো ওরা। এই সময় কেউ একজন সুইচ টিপে জ্বেলে দিল ফ্ল্যাট লাইট। টেবিলের সামনে 3টে চেয়ার ফেলা হয়েছে। কোণের চেয়ারটা দখল করে বসে আছে মারান জানা, তার পিছনে দাঁড়িয়ে আছে একজন ওয়েটার। ওদেরকে এগিয়ে আসতে দেখে একগাল হাসলো সে। এসো, আমার সাথে বসে গলা ভেজাও। একটা চেয়ার টেনে বসলো রানা। একটু ইতস্তত করলো লিলি, তারপর সেও বসলো ওর পাশের চেয়ারে। কিছু বলতেই হলো না, রানাকে এক মগ বিয়ার দিল ওয়েটার। শ্যাম্পেন চেয়ে নিল লিলি। জালসিকে দেখছি না যে, জানতে চাইল রানা। কিটির সাথে সময় কাটাচ্ছে। কথাটা শুনি কঠোর হয়ে উঠল রানা চেহারা। তাই দেখে অট্ট হাসিতে পেটে পড়ল মারান জানা। হাসি থামতে আবার বলল, দুশ্চিন্তার কিছু নেই স্যার। পুরুষদের জন্য জালসি অত্যন্ত বিপজ্জনক হতে পারে, কিন্তু মেয়েদের ব্যাপারে তাকে দিয়ে কোনো ভয় নেই। মারান জানার কথার অর্থ ধরতে না পারলেও মনে মনে একটু স্বস্তি বোধ করল রানা। একসাথে 3টে কাজ দুমসে চালিয়ে গেল মারান জানা। সিগার পুকছে, মদ ঢালছে গলা, সেই সাথে এক নাগাড়ে বক বক করে চলেছে। দুনিয়ায় বুঝি এমন কোনো বিষয় নেই যার সম্পর্কে কিছু না কিছু জানে না সে। দ্রুত প্রসঙ্গ থেকে প্রসঙ্গান্তরে চলে যাওয়ার অদ্ভুত একটা অভ্যেস আছে তার। রাজনীতি থেকে শিল্প সংস্কৃতি, ব্যবসা থেকে হাইজ্যাক, কিছুই তার আলোচনার তালিকা থেকে বাদ গেল না। রানা বা লিলি দুজনের কেউই বিশেষ কিছু বলল না। অবশেষে রানা যখন চলে যাবার জন্য উঠে দাঁড়ালো, এতক্ষণে জানতে চাইল মারান জানা, নিশ্চয়ই ফাইলটা পড়েছো তুমি? জজবার সাথেও কথা বলেছো তাই না? কি বুঝলে? কাজটা সম্ভব? ভালো টিম পেলে করা যাবে। হোয়াট? অকৃত্রিম বিস্ময় ফুটে উঠল মারান জানার চেহারায়। নিশ্চয়ই বলতে চাইছো না যে দুর্গে ঢোকার পথ খুঁজে পেয়েছো তুমি? পথ আছে, মনোযোগ দিয়ে চিন্তা করলে যে কেউ দেখতে পাবে সেটা। ব্যাংক অব ইংল্যান্ড লুট হবার আগে পর্যন্ত লোকে মনে করতো ওখানে ঢোকার কোনো পথ নেই, আসলে ছিল, তাই না? শায়দ আবার ভঙ্গিতে ধীরে ধীরে মাথা দোলালো মারান জানা। কিভাবে ঢুকবে ভেতরে সেটা পরের ব্যাপার। তার আগে ভার্জিল সলোজা নামে এক লোকের সাথে দেখা করতে চাই আমি। কেন?
এই ধরনের কাজের জন্য সে একজন এক্সপার্ট। নিভে যাওয়া সিগারেটটা ধরালো মারাঞ্জানা। কপালের মাঝখানে চিন্তার রেখা নিয়ে রানার দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে থাকলো সে। তারপর জানতে চাইল, যখন কোনো অ্যাসাইনমেন্টে জড়িত নয় তখন কি করে সে? পালারময় মরা পোতার ব্যবসা আছে তার। শরীর কাঁপিয়ে হো হো করে হেসে উঠল মারাঞ্জানা। তারপর বলল, বাই গড, ভালো লোককে বেছে নিয়েছ। ন্যাপকিন দিয়ে মুখ মুছল সে। ঠিক আছে, পালরময় গিয়ে দেখা করো তার সাথে। সকালে শেষ নাই তোমাকে তুলে নেবে জালুসি। সলজা ছাড়াও আরো দুজন লোককে দরকার হবে আমার, বলল রানা। আশা করছি সলজাই এদের দুজনকে বেছে বের করবে। এসব কিন্তু প্রচুর খরচের ব্যাপার। কত? টিমের জন্য 50 থেকে 80,000 মার্কিন ডলার ধরে রাখো, বলল রানা। ব্যাপারটা আসলে নির্ভর করে সলজা এই মুহূর্তে কত টাকার মানুষ তার উপর। তাছাড়া কাজটা বিপজ্জনক। এক চুল ভুল হলে প্রাণ হারাতে হবে। এই কাজের জন্য যার সাথে যে কোনো চুক্তিতে আসতে পারো তুমি মিস্টার রানা, বলল মারাঞ্জানা। আমি সে চুক্তির মর্যাদা রাখব। অগ্রিম পেমেন্ট হিসেবে জালুসির পকেটে 40,000 ডলারের একটা বেয়ারা চেক থাকবে। তাতে তোমার সলজা আশ্বস্ত বোধ করবে তো? বোধ হয়, বলল রানা, কিন্তু জালুসি যেন আমাকে বিরক্ত না করে বা আমার উপর মাতব্বরের চেষ্টা না করে। তুমি ওকে সাবধান করে দেবে। ঠিক আছে। হাতের গ্লাসটা একটু উঁচু করে হাসলো মারাঞ্জানা। গুড নাইট টু ইউ মিস্টার রানা। ওদেরকে রেখে বাগানে নেমে এলো রানা। নিজের কামরার দিকে যাবার পথে বৃষ্টি নামলো। ফুলের গন্ধে ভারী হয়ে আসছে বাতাস। খোলা প্রেন্স উইন্ডোর সামনে ডিবানে শুয়ে সিগারেট ধরালো রানা। অন্ধকার রাত আর বৃষ্টির দিকে তাকিয়ে থাকতে থাকতে একটু তন্দ্রা মতো এসেছিল। হঠাৎ একটা শব্দের সচকিত হয়ে উঠল। আগের চেয়ে বেড়েছে বৃষ্টির প্রকোপ। জমজম আওয়াজকে ছাপিয়ে দূর থেকে ভেসে আসছে করুণ একটা সুর। কে যেন কোথাও পিয়ানো বাজাচ্ছে। ওয়ারড্রপ থেকে একটা পুরানো রেনকোট বের করে পরে নিল রানা। টেরেসে বেরিয়ে এসে চারদিকটা দেখে নিল। দ্রুত বৃষ্টির প্রায় নিশ্চিদ্র চাদর ভেদ করে বেশি দূর দৃষ্টি চলে না। মাথার উপর ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে। হঠাৎ হঠাৎ চোখের সামনে উদ্ভাসিত হয়ে উঠছে উতাল পাতাল সাগর। বাগানের ভেতর দিয়ে দ্রুত এগুলো রানা। ক্রমশ স্পষ্ট হচ্ছে পিয়ানোর আওয়াজ। সিঁড়ি বেয়ে উপরের টেরেসে উঠে এলো। সন্তর্পণে এগুলো লাইব্রেরির দিকে। ওখানেই প্রথম কিটিকে দেখেছিল। খোলা জানালার সামনে দাঁড়িয়ে ভেতরে তাকালো। খালি কামরা, ভেতরে নেই কেউ। টেরেস ধরে এগুলো সিঁড়ি বেয়ে আর একটা টেরেসে উঠে এলো। মৃদু গুঞ্জন ঢুকলো কানে। কারা যেন কথা বলছে। সামনে একটা জানালা, শাটারটা সামান্য একটু ফাঁক হয়ে আছে। সাদা কাপড়ের পর্দা উঠছে বাতাসে। উকি দিয়ে ভেতরে তাকালো রানা। প্রকাণ্ড একটা খাটের উপর পা ঝুলিয়ে কিনারায় বসে আছে সালভাদর মারাঞ্জানা। তার সামনে দাঁড়িয়ে আছে লিলি। মারাঞ্জানার হাত দুটো ব্যস্ত। লিলির সামনে বেশ অনেকটা দূরে একটা আয়না। তাতে লিলির চেহারাটা দেখা গেল। আহত পশুর মতো অসহায়, কাতর দেখাচ্ছে তাকে। পরিস্থিতি অন্যরকম হলে মেয়েটার জন্য দুঃখ বোধ করতো না, কিন্তু এই মুহূর্তে ওর সমগ্র অস্তিত্ব জুড়ে রয়েছে কিটি। বৃষ্টি মাথায় করে আবার এগোলো রানা। পিয়ানোর আওয়াজ অনুসরণ করে সাদা মার্বেল পাথরের কয়েকটা ধাপ টপকালো। উঠে এলো আরেকটা প্রশস্ত টেরেসে। রোদ ঠেকাবার জন্য ক্যানভাসের পর্দা ঝোলানো হয়েছে। প্রেন্স উইন্ডোগুলো খোলা। ভেতরে গ্র্যান্ড পিয়ানোর সামনে বসে রয়েছে কিটি। সন্তর্পণে এগুলো রানা। আশেপাশে কেউ আছে বলে মনে হলো না। বুকের ভেতর হাতুড়ির বাড়ি অনুভব করলো। হঠাৎ উন্মুক্ত একটা আশা জাগলো মনে। মারাঞ্জানা আবার তার লোকেরা কিছু টের পাবার আগেই কিটিকে নিয়ে এই দুর্গ থেকে পালিয়ে যেতে পারবে না ও। ঠিক এই সময় কাছে কোথাও বজ্রপাত হলো। পরমুহূর্তে শোনা গেল চাপা একটা হুঙ্কার। পিয়ানোর পাশে একটা টুল, তার পাশে সিধে হয়ে দাঁড়ালো ডোবারম্যান কুকুরটা। ঠান্ডা চোখে তাকিয়ে আছে রানার দিকে। গাড় পেরিয়ে বৃষ্টি আর রানার দিকে তাকালো কিটি। বলল, কে ওখানে? কিটির পেছন থেকে বেরিয়ে এলো প্রকাণ্ড প্রাহপাসডনা। রানাকে দেখতে পেয়েই সাদা অ্যাপ্রনের ভেতর একটা হাত গুজে দিয়ে তখনই আবার বের করে আনলো সেটা। 6 ইঞ্চি লম্বা সাইলেন্সার ফিট করা একটা অটোমেটিক দেখলো রানা তার হাতে। রানার দিকে নয়, অটোমেটিকটা কিটির মাথায় তাক করলো পাসডনা।
স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে রানার চোখে, কথা বলল না, চেহারাটা থমথম করছে। সারা শরীরে শীতল প্রবাহ অনুভব করলো রানা। তাড়াতাড়ি হাত দুটো মাথার উপর তুলল, অটোমেটিকটা নামালো, পাশে না, কিন্তু চোখে আগের সেই স্থির দৃষ্টি। রেইনকোটের আস্তিনে মৃদু টান অনুভব করল রানা। গাঢ় ফেরাতে দেখল কনুইয়ের পাশে দাঁড়িয়ে আছে জালুসি। খারাপ কথা রানা, পিস পিস করে বলল সে। সারা মুখে ছড়িয়ে আছে মজার হাসি। আর একটু হলেই তো মর্মান্তিক একটা অ্যাক্সিডেন্ট ঘটে যেত। এমন বোকামি কেউ করে নাকি? মরশালা, বিড় বিড় করে বলল রানা। জালুসিকে মৃদু ধাক্কা দিয়ে ঘুরে দাঁড়ালো, হনন করে এগুলো সিঁড়ির দিকে। নিজের কামরায় ফিরে এসে ভিজে কাপড় চোপড় বদলালো রানা। বিছানায় শুয়ে একটা সিগারেট ধরালো। কাজটা বোকার মতো হয়ে গেছে বুঝতে পেরে নিজের উপর রেগে আছে। ভেতরে ঢুকলো কেউ, অন্ধকারে টেরই পেল না। বিদ্যুৎ চমকানোয় উজ্জ্বল আলোয় হঠাৎ দেখলো জানালার সামনে ওর দিকে পেছন ফিরে দাঁড়িয়ে রয়েছে লিলি। কথা না বলে নিঃশব্দে উঠে দাঁড়ালো রানা। খাট থেকে নেমে লিলির পাশে গিয়ে দাঁড়ালো। বৃষ্টিতে ভিজে গেছে লিলির কাপড়, গায়ের সাথেই সেটে আছে। কেন পাঠিয়েছে তোমাকে? বলল রানা। আমি কোনো বুদ্ধি আছি কিনা জানার জন্যে? নিশ্চয়ই আবার প্রেমের অভিনয় করতে বলে দিয়েছে। ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো লিলি, চেহারাটা থমথম করছে। অদ্ভুত শান্ত গলায় বলল, মারানজানাকে এইমাত্র রিপোর্ট করল জালুসি। ওদের কথা শুনে বুঝলাম তুমি ঘরের ভেতর ঢুকলেই পাসোডেনা কিটিকে গুলি করতো। বুঝতে পারছো আমার কথা? কিটিকে তুমি নিজেই খুন করতে যাচ্ছিলে আর একটু হলে। সাথে সাথে কিছু বলতে পারলো না রানা। একটু পর বলল, সেজন্য তোমার মাথা ব্যথা কেন? রানার দিকে তাকিয়ে থাকলো লিলি, তারপর রানাকে আড়ষ্ট করে দিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। মুখ ডাকলো দুহাতে, তার দিকে পিছন ফিরল রানা। চেহারা একটু কঠোর হয়ে উঠল ওর। তুমি চলে যাও লিলি, তোমার এই নাকি কান্না সহ্য হচ্ছে না আমার। আরো জোরে ফুপিয়ে উঠল লিলি, তারপর ছুটে বেরিয়ে গেল কামরা থেকে। ক্রমে দূরে মিলিয়ে গেল লিলির পায়ের আওয়াজ। কিন্তু লিলির কথা তখন ভাবছে না রানা, ভাবছে মারানজানার কথা, ভাবছে সুযোগ এলে কিভাবে খুন করবে লোকটাকে। খাড়া পাহাড়ের গোড়ায় বিলের নিচে ক্ষুর আকৃতির বেয়ে দুটো বায়ের সাথে বাঁধা অবস্থায় ভাসছে সেসনা। উঁচু নিচু একটা মেটো পথ ধরে পৌঁছতে হয় সৈকতে। রানাকে ল্যান্ড রোভারে তুলে নিয়ে সকাল 9টায় ওখানে পৌঁছলো বড়। মাথার উপর কালো মেঘ, সাগরের বুক ছুঁয়ে বেশি বেড়াচ্ছে কুয়াশা। পাথরের জেটির পাশে নোঙ্গর ফেলে রয়েছে একটা স্পিড বোট, হুইল ধরে আছে পলিগাটো। আগেই চালু করা হয়েছে ইঞ্জিন। ভটভট আওয়াজ শোনা যাচ্ছে। কিনারায় দাঁড়িয়ে সিগারেট ফুঁকছে জালুসি, তাকিয়ে আছে সাগরের দিকে। পরনে ফ্লাইং জ্যাকেট, পায়ের জুতো জোড়ায় কিনারায় ফার দিয়ে মোড়া। ল্যান্ড রোভারের আওয়াজ শুনে ঘাড় পেরিয়ে তাকালো সে। ল্যান্ড রোভার থেকে নামতে নামতে বলল রানা, জ্যাকেটের ভেতর হোলস্টার আছে তো? কাঁধে ঝুলে পড়া সোনালি চুল নেড়ে হো হো করে হাসলো জালুসি। ভুলে যেও না, তোমার নিরাপত্তার দায়িত্ব আমার ঘাড়ে। তুমিও মনে রেখো, অমূল্য রতন আমি। বের প্রবেশ মুখ দিয়ে কুয়াশা ঢুকছে, সেদিকে তাকালো না। আবহাওয়ার খবর কি? ভালো মন্দ যাই হোক, আর দেরি করা যায় না, উঠে এসো। হাতে যদি সময় থাকে পালনময় ব্যক্তিগত একটা কাজ সারতে হবে আমার। অবশ্যই। মেয়েটা লাল নাকি তোমার মতো সোনালি চুলো? গাল ভরা হাসি হঠাৎ অদৃশ্য হয়ে গেল। এমন হিংস্র দৃষ্টিতে তাকালো জালুসি যে রানার মনে হলো এখনই বুঝি ঝাঁপিয়ে পড়বে ওর উপর। ব্যাপারটা ঠিক কি ঘটলো বুঝতে পারল না রানা, তবে মনে পড়ল মারানজানা বলেছিল কোনো মেয়ে জালুসির সাথে থাকলে সেটাকে বিপজ্জনক মনে করা ঠিক হবে না। জালুসিকে পাশ কাটিয়ে বোটে উঠল রানা। ওকে অনুসরণ করলো জালুসি। বোট ছেড়ে দিল বারু। সেসনার পাশে বিড়ল বোট। কাচের প্লোটের উপর পা দিয়ে সবার আগে সি প্লেনে উঠল রানা। কেবিনে ঢুকে প্যাসেঞ্জার সিটে বসলো। একটু পর ভেতরে ঢুকলো জালুসি। ভট ভট আওয়াজ তুলে ফিরে গেল স্পিড বোট। রুটিন চেক সেরে নিয়ে স্টার্ট দিল জালুসি। রানার দিকে ফিরে মৃদু হাসলো, যেন সেই মানুষই নয়,
বলল, সব ঠিক আছে রানা? আমার চেয়ে তুমি সেটা ভালো জানো। জানালা দিয়ে মাথা বের করে দিয়ে কুয়াশার দিকে চোখ রাখলো জালুসি। ধীরে ধীরে এগোতে শুরু করলো সি প্লেন। তারপর হঠাৎ করে প্রয়োজনীয় স্পিড না তুলেই কন্ট্রোল প্যানেলের উপর চঞ্চল প্রজাপতির মতো হাত নেড়ে সমস্ত পাওয়ার সাহায্যে আকাশে তুলল যান্ত্রিক ফড়িংটাকে। সি প্লেনের নাক ঝুলে পড়ল নিচের দিকে, কিন্তু পাওয়ারের ঘাটতি থাকায় স্টিকটা পেছন দিকে টেনে ধরল না। সগর্জনে ঘন কুয়াশার দেওয়ালের দিকে ছুটল সি প্লেন। পানি থেকে মাত্র 20 ফিট উপর দিয়ে হারবার পেরিয়ে এলো ওরা। তারপর ইঞ্জিনের আওয়াজ ভারী শোনালো। ঠিক সময় সি প্লেনটাকে উপরে তুলতে শুরু করলো জালুসি। কুয়াশার দেওয়াল পুড়ে কালো মেঘের নিচে চলে এলো ওরা। উইন্ড স্ক্রিনের উপর বৃষ্টির ফোঁটা পড়ে গুড়িয়ে যাচ্ছে। খুদে বর্ষার মতো চারিদিকে ছুটে যাচ্ছে কণাগুলো। কানের পেছন থেকে একটা সিগারেট বের করে ঠোঁটে গুজলো জালুসি। বিউটিফুল, তিক্ত কণ্ঠে বলল রানা। চোখের পলকে তুলে আনলে দেখার মতো একটা দৃশ্য। কিন্তু এই খেলা বারবার খেলতে গেলে হঠাৎ একদিন মারা যাবে, টেরও পাবে না। জোর গলায় হেসে উঠল জালুসি। কিন্তু এর মধ্যে মজা আছে, সেটা তুমি অস্বীকার করতে পারো না। মেঘের উপর এটি হলো সেসনা। বৃষ্টি বা কুয়াশা কিছুই নেই সামনে। ডান রাডারে পা রেখে চাপ দিল জালুসি। ধীরে ধীরে উত্তর দিকে ঘুরে গেল প্লেন। সাগরের দিকে পিছন ফিরে ঘুরল। ওয়ারড্রপে পাওয়া ট্রেন্স কোটটা পরে নিল রানা। তারপর চোখ বুজে নিদ্রা দেবীর আরাধনা শুরু করলো। পালেরমো থেকে বেশি দূরে নয়। মেসিনের দিকে যাবার সময় সাগর ঘেঁষা রাস্তার ধারে পড়ে রোমাগনোলো বিচ। স্নানার্থীদের অত্যন্ত প্রিয় একটা স্পট। কিন্তু খারাপ আবহাওয়ার জন্য জায়গাটা আজ একেবারে নির্জন হয়ে পড়ে আছে। ল্যান্ড করতে কোনো অসুবিধে হলো না জালুসির। তার দুসারি দাঁতের ফাঁক দিয়ে শীষের মতো আওয়াজ করে বাতাস বেরিয়ে আসছে। সৈকতের কিনারা ঘেঁষে ছুটে চলেছে সি প্লেন। রোমাগনোলো আর যখন মাত্র কয়েক মাইল দূরে হঠাৎ করে বলল সে, নামছি, শক্ত হয়ে বসো, একটু ঝাঁকি লাগতে পারে। একটা পাহাড়ের কাঁধ ঘুরে বাঁক নিল সেসনা। একটুর জন্য প্রাসাদোপম একটা বাড়ির ছাদের সাথে সংঘর্ষ ঘটল না। বাড়িটা ছাড়িয়ে আসতেই দেখা গেল প্রশস্ত বেয়ে চিলের মুখ থেকে খসে পড়া ইঁদুরের মতো সোজা নিচের দিকে নামতে শুরু করলো সেসনা। তলপেটে সুরসুরি অনুভব করলো রানা। ঝপাত করে আওয়াজ হলো একটা। ছলকে উঠল সাগরের পানি। শান্ত সাগরে দোল খেতে শুরু করলো সি প্লেন। চারদিক থেকে ঘিরে ধরলো ঘন কুয়াশা। ঠিক আছে রানা, দাঁত বের করে হাসলো জালুসি। একটা অভিজ্ঞতা বটে। ধীর গতিতে সামনে এগোচ্ছে সেসনা। জানালা খুলে বাইরে তাকালো রানা। ভাসমান একটা ব্রিজের কাঠামো দেখা গেল। ইঞ্জিন বন্ধ করে দিল জালুসি। গতি আরো কমে গেল সেসনার। হাতে লাইনের প্রান্ত দিয়ে দরজা খুলল রানা। বাসবান ব্রিজে দাঁড়িয়ে রয়েছে কালো অয়েল স্কিন পরা একজন লোক। দাড়ি কামায়নি, পরনে লাল ট্রাউজার, মাথায় তোবড়ানো হ্যাট। রানার হাতে একটা ছাতা ধরিয়ে দিয়ে লাইনের প্রান্তটা চেয়ে নিল সে। ঝমঝম বৃষ্টির মধ্যে ছাতা মাথায় ব্রিজের উপর দাঁড়িয়ে থাকলো রানা। আরো কয়েক মুহূর্ত পর বেরিয়ে এলো জালুসি। ফ্লাইং কিট আর জুতো পাল্টে নেভি ব্লু রেনকোট আর গোড়ালি ডাকা বুট পরেছে সে। চলো রানা, বলল সে। কালো অয়েল স্কিন পরা লোকটাকে সম্পূর্ণ অগ্রাহ্য করে পাশ কাটালো রানাকে। ব্রিজটা ধুলছে। জালুসিকে অনুসরণ করলো রানা। আকাশ থেকে প্রাসাদোপম যে বাড়িটাকে দেখা গিয়েছিল, কুয়াশার ভেতর থেকে ধীরে ধীরে উন্মোচিত হলো সেটা। মারাঞ্জানার আরো একটা অবসর বিনোদন কেন্দ্র। ঈর্ষা মহাপাপ শোয়াশে বলল জালুসি। কুদে একটা সি বিচ পেরিয়ে রাস্তায় উঠে এলো ওরা। ঝকঝকে একটা মার্সিডিজ গাড়ি অপেক্ষা করছিল ওদের জন্যে। ওদেরকে এগিয়ে আসতে দেখে ভেতর থেকে বেরিয়ে এলো ইউনিফর্ম পরা সুপার। পেছনের দরজাটা খুলে অপেক্ষা করতে লাগলো সে। গাড়িতে চড়ার সময় তার হাতে ছাতাটা ধরিয়ে দিল রানা। সবার শেষে ড্রাইভিং সিটে উঠে বসলো সুপার।
কিন্তু জালসি বোতাম টিপে দুসারি সিটের মাঝখানে কাচের একটা পার্টিশন তুলে না দেওয়া পর্যন্ত স্টার্ট দিল না সে। গাড়িতে বার আছে, সেখান থেকে গ্লাস আর বোতল বের করলো জালসি। দুটো গ্লাসে অল্প করে হুইস্কি ডাললো সে। রানা মাথা নাড়তে খুশি হলো দুজনের ভাগই নিজের ভোগে লাগবে বলে। তুমি আমাকে অবাক করেছো রানা, হুস্কির গ্লাসে চুমুক দিয়ে বলল জালসি। এর আগে আমার সাথে যারা সেসনায় চড়েছে, নামার সময় প্রত্যেকেই আধমরা অবস্থায় পেয়েছি। আর একটা চুমুক দিয়ে গ্লাসটা খালি করে ফেলল সে। তোমার বোধহয় ট্রেনিং আছে, তাই না? রানার চেহারা দেখে কিছুই বোঝা গেল না, কিন্তু ওকে চুপ করে থাকতে দেখে মৃদু হাসলো জালসি। থাক, মনে করো আমি কিছু জিজ্ঞেস করিনি। কোথায় যেতে হবে বলো? কিন্তু আমি ভেবেছিলাম আমাকে ডাঙ্গায় পৌঁছে দিয়ে দূর হয়ে যাবে তুমি। তা হব, বলল জালসি। পকেট থেকে সাদা একটা এনভেলপ বের করে দেখালো রানাকে, তারপর আবার বলল, কিন্তু সলজার এটা যদি পেতে হয় তাহলে আমার সাথে তাকে একটু মোলাকাত করতে হবে, তাই না? আপাতত জালসির ইচ্ছে বাদ সাধতে চাইল না রানা। টাকাটা সলজাকে নিজের হাতে দিতে চাইবে সে, সেটা আগেই ধারণা করেছিল। ঠিক আছে, ভায়া সান মার্কো, ভায়া রোমা ছাড়িয়ে সেন্ট্রাল রেলওয়ে স্টেশনের কাছে। ইঙ্গিতে শোভাকে দেখালো, পিয়াজা প্রিটোরিয়া হয়ে যেতে বলো ওকে। ইন্টারকমে সুইচ অন করে ইতালিয়ান ভাষায় শোভাকে নির্দেশ দিল জালসি। মার্সিডিজ চলতে শুরু করলো। প্রাসাদোপম বাড়িটাকে পাশ কাটিয়ে এলো গাড়ি। মাইল খানেক এগোবার পর সামনে পড়লো লোহার মস্ত একটা গেট। গেট পেরিয়ে ম্যাসিনা পালোরমো কোস্ট রোডে উঠে এলো গাড়ি। সিগারেট ধরালো জালসি, এক মুখ ধোঁয়া ছেড়ে বলল, সলোজার সবচেয়ে ভালো দিকটা কি? বয়স, বলল না, চলতি মাসে 60 পড়েছে। তার মানে বিপদ আপদ থেকে বেঁচে যাবার অদ্ভুত গুণ আছে লোকটা। এক মুহূর্ত ইতস্তত করল না, তারপর বলল, আমার সম্পর্কে যে ফাইলটা তৈরি করেছো তোমরা, তাতে উল্লেখ আছে কয়েক বছর আগে আমি একটা অ্যাসাইনমেন্টে গিয়েছিলাম অ্যালবেনিয়ায়। ওখানে ইউটিউব পাইলটকে টিরানা প্রিজন থেকে উদ্ধার করে নিয়ে এসেছিলে। হ্যাঁ, আমার সাথে সলোজা ছিল। ইতালিয়ান নেভি থেকে অবসর নিয়েছো, আন্ডার ওয়াটার স্যাবটর ছিল, হিউম্যান টর্পেডো ইত্যাদি। মাথা ঝাঁকালো না। 1942 সালে পোর্ট সাইডে দুটো ব্রিটিশ ডেস্ট্রয়ার ডুবাইছে। বছর কয়েক আগে আমার সাথে ওর পরিচয় হয়। সিগারেট, প্যানিসিলিন ইত্যাদি বিন্দ্রিসি থেকে আলবেনিয়ায় চোরাচালান করছিল ও। আমার টিমকে বেরিয়ে আসার একটা রাস্তা করে দেওয়ার জন্য ভাড়া করা হয় ওকে। অরিজিনাল প্ল্যানে ঠিক করা ছিল অ্যালবেনিয়া উপকূলে টিরানা থেকে 30 মাইল দূরে একটা কোবে 2 রাত অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার সময় রেডিওর সাহায্যে কোডেড মেসেজ পায়ও, জানতে পারে তার পরিচয়, উদ্দেশ্য এবং লোকেশন ফাঁস হয়ে গেছে। প্রাণ বাঁচিয়ে পালিয়ে যেতে বলা হয় ওকে। পালিয়েছিল না, ডাঙ্গায় উঠে আসে ও, একটা গাড়ি চুরি করে, তারপর সোজা 15 মাইল ভেতরে ঢুকে আমাদের জন্য অপেক্ষা করতে থাকে। জানতো ওখানে আমরা আসব। আলবেনীয় সিক্রেট পুলিশ পৌঁছানোর 15 মিনিট আগে পৌঁছায় ও। তোমরা উদ্ধার পেলে? সমস্ত কর্তৃত্ব সলোজার। চমৎকার মানুষ, বলল জালসি। মরা পোতার ব্যবসা ছাড়া আর কি করে সে? ওর মতো ভালো গিটার আর কাউকে বাজাতে শুনিনি। আরব এবং ইসরায়েলিদের কাছে আগ্নেয়াস্ত্র বিক্রি করে। তার বাসায় দুনিয়ার সবার স্বার্থই দেখতে হয় তাকে। কারো উপর কোনো বিশেষ পক্ষপাতিত্ব নেই, শুধু একটা জিনিস ছুঁয়েও দেখে না, সেটা হলো ড্রাগস। তার এক ভাগ্নে ড্রাগ অ্যাডিক্ট ছিল। কুকুরের মতো মারা যেতে দেখেও সাহায্য করতে পারেনি লোকটা। কেন? কারণ সে ড্রাগস পছন্দ করে না। সেন্টিমেন্টালিস্ট, তা বলতে পারো, বলল না। আর একটু না বললে অসম্পূর্ণতা থেকে যায়। যে লোকটা তোমার ভাগ্নেকে ড্রাগ সাপ্লাই দিত, তাকে এক সকালে একটা কসাইখানায় পাওয়া যায়। দর থেকে মন্দুটা আলাদা করা ছিল। মাই গড! বাঘ নিয়ে পিয়াজা প্রিটোরিয়ায় ঢুকলো মার্সিডিজ।
তাড়াতাড়ি কাচের পার্টিশনে টোকা দিল রানা। গাড়ি থামতেই নেমে পড়ল। হনন করে হেঁটে প্রকাণ্ড কৃত্রিম ঝর্ণাটার সামনে এসে দাঁড়ালো। অসংখ্য মার্বেল পাথরের মূর্তি ঘিরে রেখেছে ঝর্ণাটাকে, বেশিরভাগই নারী মূর্তি। এদের মধ্যে অর্ধেক মানবী, অর্ধেক মাছ। পিছনটা সিংহের, সামনেটা মানুষের, রোমান দেবদেবী ইত্যাদি রয়েছে। বৃষ্টির মধ্যে মাথায় ছাতা নিয়ে রানার পাশে এসে দাঁড়ালো জালুসি। ব্যাপারটা কি? এদিকে এলেই এটার সামনে একবার দাঁড়াই, বলল রানা। বালগারিজমের নমুনা, ঠিক জীবনের মতো বাজে একটা কৌতুক। বাকি পথটা হেঁটে যাব আমি, এখান থেকে কাছেই। পেছন থেকে একবারও না তাকিয়ে চৌরাস্তা পেরুল রানা। জালুসির পায়ের আওয়াজ না পেয়ে অনুমান করলো সে বোধহয় গাড়ির কাছে ফিরে গিয়ে সুপারকে অনুসরণ করার নির্দেশ দিচ্ছে। রাস্তা পেরিয়ে এপারে চলে এলো রানা। দ্রুত পায়ের শব্দ পেল পিছন থেকে। পাশে চলে এলো জালুসি। ছাতাটা ওর মাথাতেও দৌড়ল সে। এই বৃষ্টিতে ভেজার কোনো মানে হয়? বৃষ্টি দেখলেই ছোটবেলার কথা মনে পড়ে যায় আমার, ভিজতে ইচ্ছে করে। জালুসি আর কথা বাড়ালো না। রানাকে অনুসরণ করে প্রাচীন সার্চ সান্তা ক্যাটরিনাকে পাশ কাটালো সে। বাঁক নিয়ে বায়া রোমায় ঢুকলো ওরা। এগুলো সেন্ট্রাল স্টেশনের দিকে। কাকড় ছড়ানো শুরু একটা রাস্তা বায়া সান মার্কো। রাস্তার দুপাশে অষ্টাদশ শতাব্দীর পুরানো 5-6 তলা বাড়ি, নিস্তব্ধ এলাকা। ট্রাফিকের আওয়াজ পৌঁছায় না। লম্বা রাস্তার অর্ধেক পেরিয়ে এসে একধারে একটা ঘোড়ার গাড়ি দেখলো ওরা। ড্রাইভারের গায়ে কলার তোলা গ্রেট কোট, মাথায় টপ হ্যাট। হ্যাটের মাঝখান থেকে একটা লেজ বেরিয়ে এসেছে। ড্রাইভারের কাঁধ ছুঁয়ে নেমে এসেছে বুকের উপর। রূপোর কারুকাজ করা একটা কাঠের কফিন ধরাধরি করে ঘোড়ার গাড়ি থেকে নামালো সবুজ অ্যাপ্রন পরা 4 জন লোক। তাদের একজন কাচের দরজা বন্ধ করে দিয়ে বুকে ক্রোশ চিহ্ন আঁকলো। বাতাসে সপাং করে চাবুক কষল ড্রাইভার। গাড়িটাকে প্রায় উড়িয়ে নিয়ে চলে গেল ঘোড়াগুলো। রাস্তার ধারেই একটা দরজা। দরজার গায়ে ছোট্ট একটা সাইনবোর্ড, ভার্জিল সলোজা, আন্ডারটেকার। দরজা দিয়ে ভেতরে ঢুকছে ওরা। এই সময় রাস্তার ধারে এসে থামলো মার্সিডিজ। হল রুমের দেওয়ালগুলো মেহগনির প্যানেল দিয়ে মোড়া, ভেতরটা মোমের আলোয় আলোকিত। ডান দিকে একটা অ্যালকোবে কুমারী মেরি মাতার গম্ভীর মূর্তি। আগরবাতি আর ফুলের গন্ধে ভারী হয়ে আছে বাতাস। গন্ধটা ভালো লাগলো না রানার। মনে হলো কি যেন গোপন করার চেষ্টা করছে। টেবিলে ফিট করা ছোট একটা পিতলের হ্যান্ডবেল বাজালো রানা। ক্ষীণ প্রতিধ্বনি শোনা গেল। পর মুহূর্তে মান্দাতা আমলের কালো সুট পরা ছোটখাটো একজন লোক ডান দিকের দরজা খুলে বেরিয়ে এলো নিঃশব্দে। নাকের ডগায় ঝুলে পড়া চশমাটা ঠিক করে নিয়ে পিট পিট করে তাকালো সে। বলুন সিনোর, বলুন আপনাদের কি উপকারে লাগতে পারি? ইতালীয় ভাষায় বলল রানা। সিনোর সলোজার সাথে দেখা করতে চাই। তিনি খুবই ব্যস্ত মানুষ সিনোর, কিন্তু আমিও খুবই জরুরি কাজে এসেছি। লোকটাকে থামিয়ে দিয়ে বলল রানা। ব্যক্তিগত, সলোজা আমার বন্ধু। কি বলবো? এইমাত্র বেরিয়ে গেলেন উনি। ফি হপ্তাহ এই সময় তিনি তার ভাগ্নের কবরে ফুল দিতে যান। কোথায়? খানিক ইতস্তত করল লোকটা, তারপর বলল, মন্টি পেলাগনিওয় কাপুচিন সেমেন্ট্রিতে। কতক্ষণ থাকে ওখানে? বলতে পারবো না সিনোর, 1 ঘন্টা 2 ঘন্টা, যদি অপেক্ষা করতে চান। সর্বনাশ, না! আতকে উঠে দ্রুত বলল জালুসি। এই গন্ধ আমি সহ্যই করতে পারবো না। বুড়ো লোকটাকে ধন্যবাদ জানালো রানা। বলল খানিক পর আবার ফিরে আসবো ওরা। তারপর জালুসিকে নিয়ে বেরিয়ে এলো বাইরে। জমজম বৃষ্টির মধ্যে সেমেন্ট্রি খা খা করছে, কিন্তু বাইরের উঠানে একটা হলুদ আলফা রোমিওকে দাঁড়িয়ে থাকতে দেখলো ওরা। হুইলে ইউনিফর্ম পরা সুপার, মিডল ওয়েট ফাইটারের মতো চেহারা লোকটার। মার্সিডিজ থেকে ওরা নামার সময় অলস দৃষ্টিতে ওদের দিকে তাকালো একবার, তারপর আবার মনোযোগ দিল কোলের উপর পড়ে থাকা খোলা ম্যাগাজিনে। গেট দিয়ে ভেতরে ঢোকার সময় জালুসি জানতে চাইল, ও কি সলোজার লোক?
জানি না, আগে কখনো দেখিনি ওকে। পথে কৃত্রিম একটা ঝর্ণা পড়ল। বৃষ্টির ফোঁটাগুলোকে পরাস্ত করতে গিয়ে প্রতি মুহূর্তে ব্যর্থ হচ্ছে। একটা খিলানের ভেতর দিয়ে এগুলো ওরা, বেরিয়ে এলো স্যামেট্রিতে। খুব একটা বড় নয় জায়গাটা, সাইপ্রাস গাছ দিয়ে চারদিক ঘেরা। 2-4 হাত পরপরই বিশাল আকারের মনুমেন্ট আর মার্বেল পাথর ও ব্রোঞ্জ দিয়ে তৈরি ফ্যামিলি বোল্ট। সলজাকে খুঁজে পেতে কোনো অসুবিধা হলো না। একটা কবরের সামনে দাঁড়িয়ে রয়েছে সে। কবরটা কালো মার্বেল পাথর দিয়ে তৈরি, দরজাটা ব্রোঞ্জের। সলজার পরনে সাদা একটা ট্রেন্স কোট, মাথায় রেনহ্যাটটা দেখে মোটেও অবাক হলো না রানা। জানে নিজের সব কাপড় চোপড় ইংল্যান্ড থেকে কেনে সলজা। এখানে দাঁড়ো তুমি। জালুসিকে রেখে সামনে এগোলো রানা। 2 পাও এগোনিও ডান দিকের একটা মনুমেন্টের আড়াল থেকে সাত করে বেরিয়ে এসে ওর পথ রোধ করে দাঁড়ালো আলফা রোমিওর শোপার। 2 হাতে ধরে আছে একটা স্টার্লিং সাব মেশিন গান। ঝট করে ঘুরল সলজা। একই সময়ে মাথার উপর হাত তুলে ইংরেজিতে বলল রানা, আমি রানা ভার্জিল। সাথে সাথে উজ্জ্বল হাসিতে উদ্ভাসিত হয়ে উঠল ভার্জিল সলজার মুখ। হাই মাই ডিয়ার বয়, আকাশ থেকে বললে নাকি? আমেরিকার উচ্চারণে ইংরেজি বলে সে। ছোটবেলাটা নিউ ইয়র্কে কাটিয়েছে। শোপারকে বলল, ঠিক আছে চিকো, গাড়িতে ফিরে যাও। মনুমেন্টের আড়ালে অদৃশ্য হয়ে গেল শোপার। সলজার সামনে এসে দাঁড়ালো রানা। জড়িয়ে ধরে কঠিন আলিঙ্গন ছাড়াও রানা 2 গালে 2টো চুমো দিল সলজা। তার এই চুমোর অর্থ হলো, তোমাকে আমি নিজের পরিবারের একজন বলে মনে করি। 2 হাত দিয়ে রানার কাঁধ ধরে একটু দূরে সরালো ওকে সলজা। তার হাতে শক্তি অনুভব করতে পারল রানা। চমৎকার দেখাচ্ছে তোমাকে খোকা, কোথায় লুকিয়েছিলে একদিন? তুমি কিন্তু আগের মতোই আছো, একটুও বুড়ো হয়নি, বলল রানা। নিজের একটা ছবি অবশ্যই সিন্ধুকে বা সুটকেসে তুলে রাখা উচিত তোমার। সলজার চেহারায় ক্ষীণ একটা বিমোর ভাব ফুটে উঠল, কুচ করল ব্রোজোড়া। তাড়াতাড়ি বলল রানা, একটা কৌতুক। নিজের বুকে মস্ত এক থাবা মেরে এক গাল হাসল সলজা। বেশ আছি, এর চেয়ে ভালো কবে ছিলাম মনে পড়ে না। রোজ রাতে নতুন নতুন মেয়ে হো হো করে হেসে উঠে পকেট থেকে সস্তা দামের একটা ইজিপশিয়ান চুরুট বের করলো সে। লোকটাকে যতই দেখে রানা মনে মনে ততই বিস্মিত হয়। কি এক মন্ত্র বলে বয়সটাকে থামিয়ে রেখেছে সে। 5 বছর আগে যেমন ছিল আজও ঠিক তেমনই আছে। চড়া গোপের ভেতর 2-একটা রূপালি ঝিলিক চোখে পড়ে বটে, কিন্তু মুখটা একেবারে তাজা ফুলের মতো, দাঁতগুলো মুক্তোর মতো ঝকঝকে। রানার কাঁধের উপর দিয়ে জালুসির দিকে তাকালো সলজা। তোমার বন্ধুটি কে? বন্ধু নয় সলজা, বলল রানা, বিপদ। চেহারাটা থমথম হয়ে উঠল সলজার। দাঁড়ালো খুঁড়ে খুঁড়ে। রোদ পড়লে সেটা যেমন ঝিক করে উঠে তেমনই ঝিক করে উঠলো তার চোখ দুটো। গাড়ির বিপদ নিয়ে আমার কাছে এসেছো রানা? রানার কাজ চাপড়ে দিল সে। ভালো করেছো, তোমাকে সাহায্য করার সুযোগ পেলে ভালো লাগে আমার। ব্যাপারটা কি বলো শুনি। রানাকে একটা ইজিপশিয়ান চুরুট সাধলো সলজা, কিন্তু রানা মাথা নেড়ে প্রত্যাখ্যান করলো সেটা। কয়েক পা এগিয়ে গিয়ে সাদা মার্বেলের বেদিতে বসলো ওরা। সংক্ষেপে পুরো ঘটনাটা খুলে বলল রানা। রানার কথা শোনার সময় সারাক্ষণ জালুসির দিকে ঠান্ডা চোখে তাকিয়ে থাকলো সলজা। কংক্রিটের সরু পথের উপর ছাতা মাথা একা ডাকে দাঁড়িয়ে রয়েছে জালুসি 30-35 গজ দূরে। রানার কথা শেষ হতে মৃদু গলায় বলল সলজা, আর এই বাঞ্চরটা ওদেরই একজন। মাথা ঝাঁকালো রানা। বুড়বাক মারানজানাকে চিনি আমি রানা। আমেরিকায় থাকার সময় মাফিয়ার একজন কেউ কাটা ছিল, কিন্তু এখনো কিছু না, ধরা সাপ। কাপো পাসারায় কিছু বন্ধু নিয়ে গিয়ে শালার খুলিটা যদি ফাটিয়ে দিই, তোমার কোনো আপত্তি আছে? তাতে কোনো লাভ হবে না সলজা, বলল রানা। ওদের হাতে কিটি রয়েছে, ওদের কথা আপাতত নাচতে হবে আমাকে, কোনো পথ নেই। কাজটা তাহলে সম্ভব বলে মনে করছো? হ্যাঁ, গুড, সানন্দে হাসলো সলজা। আমার ওখানে চলো, ধীরে সুস্থে শুনবো কিভাবে কাজটা করার কথা ভাবিয়েছ।
স্বস্তি বোধ করলো রানা, যেন গাড় থেকে মস্ত একটা বোঝা নেমে গেল। ঘুরে দাঁড়িয়ে সলজাকে অনুসরণ করলো। ওদেরকে এগিয়ে আসতে দেখে মৃদু হাসল জালসি। সব সব ঠিক আছে রানা? জালসির আপাদমস্তক দ্রুত একবার চোখ বুলিয়ে নিল সলজা। এই মেয়েলি ক্যারেক্টার ওদের একজন। এদিক ওদিক মাথা নাড়ল সে। মাদার অব গড, কি দিনকাল পড়েছে। জালসিকে সম্পূর্ণ অগ্রাহ্য করে রানার একটা হাত ধরল সে। জালসিকে পাশ কাটিয়ে এগোবার সময় আবার বলল, জানো ডিয়ার বয়, মাঝে মধ্যে ইচ্ছে হয় একটা কফিনে ঢুকে পড়ে ডাকনিটা নিজেই বদ্ধ করে দিই। আলপা হাঁকিয়ে সলজাকে নিয়ে পালরময় পৌঁছল রানা। ব্যাগ নিয়ে বায়াসান মার্কে ঢুকতেই দেখলো ওদেরকে হারিয়ে দিয়ে আগেই পৌঁছে গেছে জালসি। রাস্তার ধারে দাঁড় করানো মার্সিডিজের গায়ে হেলান দিয়ে রয়েছে সে। রানাকে গাড়ি থেকে নামতে দেখে একগাল হাসল সে। বলল, এত দেরি হলো কেন? চেহারা দেখেই বোঝা গেল চটে উঠল সলজা। শালা খাচ্ছ, খিস্তি করা তার একটা বদ অভ্যাস। দেখো দেখো, নেংটি ইঁদুর বেটা কেমন দাঁত কেলিয়ে হাসছে, ঠিক যেন একটা কফিনের ব্রাসপ্লেট। রানার দিকে বিল সে। ঠিক জানো, বাঞ্চতকে এড়িয়ে যাওয়া সম্ভব নয়। অন্তত এই একবার জালসিকে দেখে মনে হলো উত্তরে কি বলবে ভেবে বাঁচে না সে। রানা বলল, মনে রেখো ও আমাদের ব্যাংকার। শক্ত মোটা তর্জনী দিয়ে জালসির বুকে খোঁচা দিলে সলজা। কার পল্লায় পড়েছ জানো না? ভিয়া কবি করেছ কি মরেছ, আর মুখ খোলা তোমার বারণ। মোমের আলো জ্বালা হল ঘরের ভেতর ঢুকলো ওরা। এক কোণের একটা দরজার সামনে দাঁড়ালো সলজা। দরজার গায়ে লেখা রয়েছে প্রিপারেশন রুম। কপাট খুলে মাঝারি আকারের একটা কামরায় ঢুকলো সবাই। সারি সারি বেড, সব কাটাতে লাশ। নতুন কাপড় পরানো হয়েছে ওগুলোকে। চোখে পরিষ্কার ধরে না পড়লেও বোঝা যায় মেকআপ দেওয়া হয়েছে, যাতে মৃত লোকগুলোকে যতটা সম্ভব জ্যান্ত দেখায়। 7 কি 8 বছরের একটা কিশোরী মেয়ের উপর ঝুঁকে পড়ে তার মুখে মেকআপ লাগাচ্ছে তুরতুরে এক বুড়ো। তার পাশে দাঁড়িয়ে চাপা গলায় কি যেন পরামর্শ দিল সলজা। তারপর আবার এগুলো। কামরায় ঢোকার পর থেকে চুপসে গেছে জালসের চেহারা। রানাও একটু অস্বস্তি বোধ করছে। আরও একটা দরজা খুলল সলজা। খিলেন দেওয়া প্রকাণ্ড একটা কামরায় ঢুকলো ওরা। এখানেও মোমের আলো, কিন্তু কামরার সবটুকু আলোকিত নয়। বাতাস ভারী হয়ে আছে ফুলের গন্ধে। কামরার দুদিকে সারি সারি কফিন রয়েছে, কোনোটাই খালি নয়। কামরার একধারে কাঠের কয়েকটা ধাপ উঠে গেছে ছোট একটা কাজগার অফিসে। ধাপ বেয়ে দ্রুত উঠে গেল সলজা। সামনের ডেস্ক নিয়ে ইউনিফর্ম পরা এক লোক বসেছিল অফিসে। সলজাকে দেখে তাড়াতাড়ি উঠে দাঁড়ালো সে। কিছু খেয়ে এসে ফিটো, লোকটাকে বলল সলজা। ঘণ্টাখানেক সময় নিয়েও অফিস কামরা থেকে নেমে গেল লোকটা। কামরায় ঢুকলো রানা, পেছনে জালসি। দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিল সলজা। কাচের দেওয়ালে নাক ছুঁয়ে নিচের কফিনগুলোর দিকে তাকালো জালসি। ঢোক গিল একটা। মুখের চেহারা আরো শুকিয়ে গেছে। পছন্দ হয় জায়গাটা? জানতে চাইল সলজা। চাও তোমার জন্য এখানে একটু জায়গা রাখি? আমরা এই নিচের কামরায় নাম দিয়েছি ওয়েটিং রুম। জেনে আশ্চর্য হবে কত লোক প্যাথোলজিক্যাল আতঙ্কে ভোগে। ভয়ে তাদেরকে বোধ হয় ভুল করে জ্যান্ত কবর দেওয়া হয়েছে। এই ব্যাপারে নিশ্চিত হতে চায় তারা, সেজন্য কিছু সময়ের জন্য এই ওয়েটিং রুমে তাদেরকে রাখা হয়। প্রত্যেকটি কফিনের সাথে একটা করে কার্ড রয়েছে, লক্ষ্য করেছ? ওটার একটা প্রান্ত একটা বেলের সাথে, অপর প্রান্তটা লাশের আঙ্গুলে পরানো একটা রিংয়ের সাথে বাঁধা আছে। সামান্য একটু নড়াচড়া হলেই এই অফিসে বেজে উঠবে বেল। সেজন্যই রাত দিন 24 ঘন্টার জন্য এখানে একজন অ্যাটেন্ডেন্ট রাখার ব্যবস্থা করতে হয়েছে। সালোজা থামতে কয়েক মুহূর্ত কারো মুখে কথা জোগালো না। তারপরই ওদেরকে ভীষণভাবে চমকে দিয়ে টুম করে বেজে উঠল একটা বেল। হ্যাঁ, জালসের চিৎকারটা চাপা হলেও বিকৃত শোনালো। চেহারায় ফুটে উঠল অকৃত্রিম আতঙ্ক। ঝট করে কোটের ভিতর হাত ঢুকিয়ে একটা ওয়ালতার পিপি বের করে আনলো সে। কর্কশ সুরে হেসে উঠল সালোজা। এই হাদা, পিস্তল দিয়ে কি হবে? হাত ঝাপটা দিয়ে পিস্তলটা সরিয়ে দিল সে। দরজা খুলে তরতর করে নেমে গেল নিচে। হন হন করে এগিয়ে একটা কফিনের সামনে দাঁড়ালো। ঢাকনি তুলে পরীক্ষা করলো লাশটা। অস্পষ্টভাবে আবার বেজে উঠল বেল। ধাপ বেয়ে অফিস কামরায় ফিরে এলো সালোজা।
ভয় পাবার কিছুই নেই। বেলগুলো এতই সেন্সিটিভ যে লাশের সামান্য চামড়ায় একটু টান ধরলেও বেজে ওঠে। খুদে মুক্তোর মতো বিন্দু বিন্দু ঘাম দেখা গেল জালুসির কপালে। চোখ দুটো সামান্য বিস্ফারিত। সত্যি সত্যি কোনো লাশ জ্যান্ত উঠেছে কখনো? গত বছর দুবার কাফন পরা মাঝ বয়সী এক মেয়ে লোক রাত দুপুরে কফিনের ভেতর উঠে বসেছিল। সে কি চিৎকার তার! কোটো চেয়ে টপ টপ করে জালুসের চোখ দুটো পড়ে যায় আর কি। তার গালে মৃদু চাপড় দিয়ে অভয় দিল সলজা। হো হো করে হেসে উঠে বলল, দেখলে না, চোখরা একেবারে ভিতর ডিম। ডেস্কের কিনারায় বসলো সলজা, মুখে গুজল প্রিয় ইজিপশিয়ান সুরুট। এবার কাজের কথা। ইসরায়েলি কারাগার থেকে কিভাবে উদ্ধার করতে পারি আমরা ববি ইউজিনকে? ইসরায়েলে পৌঁছানো কোনো সমস্যা নয়, বলল রানা। একটা চেয়ার টেনে বসলো। বোটে করে যাব আমরা, এবং এমন একটা ছদ্ম পরিচয় থাকবে আমাদের যেটা সবার কাছেই হার্মলেস এবং গ্রহণযোগ্য বলে মনে হবে। কিন্তু কারাগারে ঢুকবে কিভাবে? হ্যাঁ, সেটা একটা সমস্যা বটেই, স্বীকার করল রানা। কারাগার অর্থাৎ দুর্গটার একটা নিখুঁত বর্ণনা দিল। বর্ণনা শুনে চিন্তার রেখা ফুটে উঠল সলজা চেহারা। শুনে তো মনে হচ্ছে ওটা আর একটা ফোর্ট নক্স, অথচ বলছো ভেতরে ঢোকার একটা পথ পেয়েছো তুমি। বলছি, সাগরের দিকে পাহাড়ের গা 150 ফিট উঁচু খাড়া উঠে গেছে। সবার ধারণা ওই খাড়া গা বেয়ে ওঠা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। বোধহয় সেই জন্যেই ওদিকটায় দুজনের বেশি গার্ড রাখা হয় না। তোমার কথা ঠিক বুঝতে পারছি না, তুমি কি বলতে চাও? ওই খাড়া গা বেয়ে ওঠা সম্ভব? পারবে তুমি? কেউ যদি পারে তো আমিও পারবো, বলল রানা। কিন্তু এর চেয়ে জরুরি কাজ আছে আমার। আর কাউকে উঠতে হবে, কিন্তু যেই উঠুক উপর থেকে সাহায্য পেতে হবে তাকে। দুর্গের পাঁচিল থেকে কেউ যদি ঠিক সময়ে একটা লাইন ফেলে দেয় নিচে, তারপর সেটা টেনে তোলে নিচের লোকটাকে সহ, তাহলে এটা কোনো সমস্যাই নয়। অবশ্য নিচের লোকটাকে পাহাড় বেয়ে ওঠার ব্যাপারে একজন ওস্তাদ হতে হবে। কিন্তু ঠিক সময়ে লাইন ফেলার জন্য একজনকে দুর্গের পাঁচিলে উঠতে হবে। তার মানে দুর্গের ভেতর আগে ঢুকতে হবে তাকে। সেটা কিভাবে সম্ভব? বলল জালুস। তোমার প্ল্যান নিখুঁত নয়। দুর্গের ভেতর কোনো সিভিলিয়ানকেই ঢুকতে দেওয়া হয় না। দেয়, বলল না, তাকালো সলজার দিকে। প্রতি শুক্রবার রাতে স্থানীয় একজন লোক, তার নাম জজবা, যে আমাদের ওই কাজ করছে। একজোড়া ট্রাক ভর্তি মেয়ে লোক পাঠায় কারাগারের ভেতর। কারারক্ষীরা এদের নিয়ে রাত কাটায়। এই ব্যাপারে সবচেয়ে বেশি উৎসাহী কর্নেল খাঞ্জু। সে একাই নাকি দুটো মেয়েকে নিজের ঘরে নিয়ে যায়। সলজার চেহারায় কৌতুক ফুটে উঠল। তার মানে তুমি বলতে চাইছো তোমার ইনসাইড অপারেটরকে একজন মেয়ে হতে হবে? একটু বিরতি নিয়ে কি যেন ভাবলো সে, তারপর আবার বলল, কিন্তু মনে রাখো, বেশ্যা হিসেবে পরীক্ষা দিতে হবে তাকে। হয়তো মেয়েদের দলে আমাদের অপারেটরকে ঢুকিয়ে দেওয়া কোনো সমস্যা নয়। মাঝে মধ্যে তেল আবিব বা জেরুজালেম থেকেও নতুন মুখ আমদানি করতে হয় জজবাকে। হো হো করে হেসে উঠল জালুসি। তোমার কি মাথা খারাপ হলো না? একটা মেয়ের কাছ থেকে এত কিছু কিভাবে তুমি আশা করো? তার আচরণ এবং চেহারা একজন বেশ্যার মতো হতে হবে, গায়ে জোর থাকতে হবে, তা না হলে লাইন টেনে তুলবে কিভাবে? অবস্থা বেগ গতিক দেখলে নিজেকে বাঁচাবার জন্য খুন খারাপই করতে হতে পারে। তারপর দক্ষিণ পাঁচিলের দুজন সশস্ত্র গার্ডকে সামাল দিতে হবে। অসম্ভব। অসাধারণ একটা মেয়ে দরকার আমাদের, স্বীকার করি, বলল না, কিন্তু এছাড়া আর কোনো উপায়ও নেই। ওদের সিকিউরিটি সিস্টেমের মধ্যে মাত্র এই একটা ত্রুটি দেখতে পেয়েছি আমি। কর্কশ স্বরে হাসলো সলজা। আমার কিন্তু পছন্দ হয়েছে প্ল্যানটা, যদিও গোটা ব্যাপারটার মধ্যে একটু পাগলামি গন্ধ আছে। মাথা জাগালো সে। হ্যাঁ, অসাধারণ একটা মেয়ে দরকার, তা ঠিক। হাতে সেই রকম কোনো মেয়ে আছে নাকি? ব্যঙ্গের সুরে জানতে চাইল জালুসি। আরো গল্প উপন্যাস পেতে আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।